রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। প্রায়ই আমাদের ক্লাস চলতো, ক্লাসে বহু রকম আলাপ আলোচনা হতো। সবসময় লেখার মতো সময় ও সুযোগ হতো না। এর মধ্যে আবার অনেকে কিছু কিছু লিখেও নিত। আমরা এখানে একাদিক্রমে প্রায় 4-5 মাস ঠাকুরের নিকটে আছি। আমাদের ক্লাস চলছে। ক্লাসে সর্বপ্রকার লোকেরই সমাগম হচ্ছে। বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী সবাই আসছে। ঠাকুরের বয়স তখন 15 বছর চলছে। তিনি পাহাড়ের দিক থেকে মাত্র এসেছেন। বেশ কয়েকদিন যাবৎ আমাদের ক্লাসে ধ্যান যোগ সম্পর্কে নিয়মিত আলাপ হচ্ছে। এরপর হঠাৎ ঠাকুর কয়েকদিনের জন্য একটু বাইরে গেলেন। আমরা তার সাথে গেলাম। ঠাকুরের উপস্থিতি অনেকেই জানল। লোক সমাগমও বেশ হতে লাগলো। কয়েকদিন পর 20-22 বছরের একটি সুন্দরী মেয়ে ঠাকুরকে দেখতে এলো। ঠাকুরের কথাবার্তায় এবং শিক্ষা পদ্ধতিতে সে বেশ আনন্দ পেল। কিন্তু এই আনন্দের উচ্ছ্বাস শেষ পর্যন্ত ঠাকুরের ওপরেই গিয়ে পড়ল। উপদেশ শুনে সবাই চলে যায়, অথচ মেয়েটি সবাই চলে গেলেও বসে থাকে। প্রতিদিন তার একটি গোপন কথা থেকে যায়। সে তার গোপন কথাটি ঠাকুরকে জানাবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমাদেরও সরিয়ে দেয়, অথচ ঠাকুর আমাদের ইঙ্গিত করে বুঝিয়ে দেন, তোমরা যেও না। আমাদেরও তাই যাওয়া হয় না। মেয়েটিরও গোপন কথা আর বলা হয় না। অবশেষে উপায় না দেখে মেয়েটি তার গোপন কথা চিঠির ভেতর দিয়ে প্রকাশ করল। ঠাকুর চিঠিটা পড়লেন, পড়েই আমাদের হাতে দিলেন। আমরা দেখলাম চিঠিতে লেখা আছে, আমি যেদিন হতে তোমাকে প্রথম দেখি সেদিন হতে আমি আমার মধ্যে নেই। তুমি আমার মনকে হরণ করে নিয়েছ। দেবতা হলেও তুমি, স্বামী হলেও তুমি। তাই আমার মনের সুপ্ত বাসনা তুমি পূর্ণ করো। আমি তোমাকে পেতে চাই। তারপর ঠাকুর বললেন, ওস্তাদ যদি ঠিক থাকে, তাল কেটে গেলেও ঠিক তাকে গুছিয়ে নিয়ে যেতে পারে। যেভাবে এসেছে সেভাবে রেখেই ওর মনকে পরিবর্তন করে দিতে হবে। তিনি মেয়েটিকে ডাকলেন এবং ওকে বোঝালেন, তুমি যেভাবে আমায় চাচ্ছ, আমি যদি তোমার সঙ্গে যাই, আমার যদি কোনো প্রকার ক্ষতি আসে, সেরকম কার্য কি তুমি করতে চাও? সুতরাং তুমি যদি আমায় প্রকৃতই ভালোবেসে থাকো, আমার দ্বারা যে সবাই তৃপ্তি পাচ্ছে, সবাই যে ভালোবাসছে, তা দেখে বুঝে তুমি তৃপ্তি গ্রহণ করো, তবেই হবে প্রকৃত ভালোবাসা। মেয়েটি তবুও ঠাকুরকে নেবেই কান্নাকাটি করতে লাগলো। তখন ঠাকুর বললেন, তোমার মনের উন্মাদনা উত্তেজনায় চলে গেছে কি না, তাই কোনো কথাই তোমার কর্ণে যাচ্ছে না। তুমি আমার সৌন্দর্যে কিংবা আমার যশে প্রতিষ্ঠাতে ভুলে গিয়েছো। তুমি ভুলে যাও জ্ঞানের ভেতরে, তবেই হবে প্রকৃত ভালোবাসা আমাকে। আমি যে উপদেশ দিচ্ছি তা শোনো, জ্ঞানে প্রতিষ্ঠিত হও, সেটাই আমার কাম্য। আজ যে চাওয়ার জন্য তুমি এগিয়ে আসছো, এ যে অহরহ হচ্ছে, এতে নতুনত্বের কি আছে? সবাই যা করছে তুমিও তা করছো। সৃষ্টির আরও নতুনত্ব কিছু দেখাও। যে সমস্ত সঞ্চিত রয়েছে তা জাগিয়ে দেখাও। রাস্তায় বের হলে কুকুর, বেড়াল, ছাগল, গরু সবাই তো একই চাহিদার পেছনে দৌড়াচ্ছে। যদিও রীতিতেই দৌড়াচ্ছে, তুমিও কি সেই পথের পথিক হতে চাও? থাকবে তা প্রকৃতির নিয়ম। তুমি যে প্রাকৃতিক নিয়মে সমস্ত সহজাত, যা তোমাতেও রয়েছে, যতটুকু না হলে নয় ততটুকু ব্যয় করে ওই সমস্তগুলোকে সাহায্যকারী করে নিয়ে এগিয়ে চলো সেই চলার পথে, তবেই জানবে জানা বস্তুগুলোকে। জ্ঞান সেখানেই সুন্দরভাবে খেলা করবে, যখন সেই বস্তু হতে হারিয়ে থেকে ইন্দ্রিয়াদির মধ্যে মনোনিবেশ থাকে। তখন একাগ্রতা ওই সকল গুণকে বৃদ্ধি করে, মাত্রায় না থেকে অতিমাত্রায় চলে যেতে থাকে, তখনই ব্যালেন্স হারিয়ে ফেলে। তাই
যাতে না হয় তার জন্যই ব্যালেন্স প্রতিষ্ঠিত করতে হবে এগিয়ে যাওয়ার জন্য। তুমি আজ এইভাবে এসেছো বলেই তো আমি বলতে পারলাম। সুতরাং তোমার উন্মাদনাকে সুন্দরভাবে গ্রহণ করে তার মর্যাদা রেখে আমি এই কথাগুলো বললাম। তোমার উন্মাদনা হচ্ছে তুমি বৃত্তির নিবৃত্তির জন্য এগিয়ে এসেছিলে। আমি সেই বৃত্তির নিবৃত্তিই করে যাচ্ছি প্রকারান্তরে। ক্ষণিকের তৃপ্তি যাতে তৃপ্তির মধ্যে থাকে তারই ব্যবস্থা তোমাকে বলে দিলাম। সুতরাং তোমার চাওয়াকে আমা হতে বঞ্চিত করলাম না। দুঃখ পাওয়ার তোমার কিছু নেই। যে আকারে তুমি আমায় চেয়েছিলে, শুধু পরিবর্তিত অবস্থায় তোমার তৃপ্তি করে যাওয়ার বন্দোবস্ত করছি। তাই তুমি যে আবেদন করলে তা ক্ষুণ্ণ না করে আবেদনকে গ্রাহ্যতে এনে তোমার বাসনাতে রেখে দিলাম। তুমি যেভাবে আমাকে চাচ্ছ, তুমি খোঁজ করে দেখবে সেভাবেই পাচ্ছ। তুমি আবহ মেশিনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করো। যন্ত্রটিকে নিয়ে নিলে প্রোডাক্ট কী করে হবে? গল্পে আছে, কল্পতরুর নিকট যা চায় তাই পায়। সবাই সেখানে গিয়ে তৃপ্তি পেত। একজনের হিংসা হওয়াতে মূলেই বিনাশ, অবস্থা তো বুঝতেই পারছ। এও ঠিক তাই নয় কি? হাল যদি ঠিক থাকে তবে সবাইকে নিয়ে নেওয়া যেতে পারে। মাঝি একজন বহন করে শতজন শত চিৎকারেও হালের মাঝে হাল ধরে রাখলে কোনো বেগই যে পেতে হয় না। আবার ওস্তাদ মাঝি সবার সঙ্গে সায় দিয়েই চলে, সেই রকমই যে হতে হবে। আজ আমার হালটি রেখে তোমায়ও ঠিক রাখতে হবে। সেখানে মিলও থাকবে, বৈষম্যও থাকবে। তুমি তো জানো বৈষম্য থেকেও আকর্ষণ তার মধ্যে দিয়ে পাস করতে থাকে। ব্যবধানেও যেমন কারেন্ট পাস করে চলে যেতে থাকে, তাতেই আলোর প্রকাশ হয়। সর্বত্র আলো তাহা হতেই পায়। সে নিজেই আলোতে উদ্ভাসিত, মাধুর্য সেখানেই যে। দূরে থেকেও তুমি সব কিছু পাবে ঠিক ওই জাতীয় অবস্থাতে। সুতরাং আফসোস করার কিছু তো নেই। আলো ঠিকই জ্বলবে, জ্ঞানের বিকাশ ঠিকই হবে। তবু আবার বৈষম্য রয়ে যাবে। প্রয়োজনেই যে রয়েছে, তাই যা যা বলে দেওয়া হলো, ঠিক সেই অনুযায়ী কার্যে নিজেকে ব্যয় করবে। জীবনের উদ্দেশ্য সব কিছু হবে যখন নিজেকে খুঁজে বেড়াবে। ওকে এভাবে বলতে লাগলেন। মেয়েটি ঠাকুরের কথায় তৃপ্তি পেল। তারপর ক্ষমা চেয়ে প্রণাম করে দীক্ষা নিয়ে চলে গেল। দীক্ষা নেওয়ার পর ঠাকুর ওকে বললেন, তুমি আমায় বিয়ে করতে চেয়েছিলে? মেয়েটি লজ্জিত হয়ে মাথা নত করল। ঠাকুর আবার বললেন, তাই তো হলো। বিয়ে হচ্ছে বহন করা। তোমাকে বহন করার ভার তো আমি নিয়েই গেলাম। সুতরাং তোমার আশঙ্কা প্রকারান্তরে পূর্ণই যে হলো। মেয়েটি হাসি মুখে আবার ঠাকুরকে প্রণাম করে ঘর হতে বেরিয়ে গেল। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।